আচ্ছা, একটা হোমিওপ্যাথিক রেমেডিকে যদি শুধু কিছু লক্ষণের তালিকা হিসেবে না দেখে একটা জীবন্ত চরিত্র হিসেবে দেখা যায়, তাহলে কেমন হয়? চলুন, আজ আমরা অ্যাব্রোটেনাম রেমেডিকে ঠিক সেভাবেই বিশ্লেষণ করব, একটা জটিল, অদ্ভুত আর বলা যায় অবিস্মরণীয় চরিত্র হিসেবে। আজকের এই সম্পূর্ণ আলোচনাটা কিন্তু ডাক্তার মোহাম্মদ আশরাফুল হক স্যারের লেখা মেটেরিয়া মেডিকা প্রথম খণ্ডের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আসলে স্যারের অসংখ্য পাঠক আছেন যারা ভিডিওর মাধ্যমে অল্প সময়ে বইটার মূল নির্যাস পেতে চান। মূলত তাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা এই চরিত্রটিকে কয়েকটা অধ্যায়ে ভাগ করে দেখব। মানে প্রথমে তার সাথে পরিচয় হবে, তারপর আমরা তার মনের অন্ধকার দিকটা দেখব, তার অদ্ভুত শারীরিক গঠন, তার অসুস্থতার ইতিহাস, আর সব শেষে তার মুক্তির এক বিচিত্র উপায় খুঁজে বের করব। তো চলুন শুরু করা যাক। অ্যাব্রোটেনামকে আমরা প্রধানত শিশুদের শুকিয়ে যাওয়া রোগ আর বাতের জন্য চিনি, কিন্তু এর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য কি জানেন? এর রোগগুলো একটার পর একটা জায়গা বদল করে, ঠিক যেন লুকোচুরি খেলছে শরীরের ভেতর। অ্যাব্রোটেনাম শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ অ্যাব্রোস থেকে, যার মানে হল শীর্ণ বা দুর্বল। আর এটাই কিন্তু এই চরিত্রের মূল ভিত্তি। প্রচণ্ড ক্ষুধা থাকা সত্ত্বেও শরীর, বিশেষ করে পা থেকে নিচের অংশ একদম শুকিয়ে যেতে থাকে। এখন আমরা এই চরিত্রের সবথেকে অন্ধকার, গভীর এবং সত্যি বলতে বেশ অস্বস্তিকর একটা দিকে ঝুঁকতে যাচ্ছি। সেটা হলো তার মানসিক অবস্থা। আর এটাই কিন্তু এই রেমেডিটাকে বোঝার আসল চাবিকাঠি। এই যে কথাটা দেখছেন, এটা শুধু একটা লক্ষণ না, এটা অ্যাব্রোটেনাম চরিত্রের একেবারে কেন্দ্রবিন্দু। যার মনে কোনো মায়া-দয়া নেই, যে ভীষণ নিষ্ঠুর, এই মানসিকতাই তাকে চালায়। একবার ভাবুন তো, এই নিষ্ঠুরতা শুধু তার মেজাজে নয়, তার কাজেও প্রকাশ পায়। অ্যাব্রোটেনাম শিশু কোনো কারণ ছাড়াই পশু পাখি বা পোকামাকড়কে নির্দয়ভাবে কষ্ট দিয়ে মেরে ফেলে, এক ধরনের পৈশাচিক আনন্দ পায়। তাদের ভেতরে মানবিক অনুভূতি বা মায়াদয়ার কোনো অস্তিত্বই থাকে না বললেই চলে। মনের এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে এবার চলুন তার শরীরের দিকে তাকাই, যেখানে এক অদ্ভুত বৈপরীত্য বা কন্ট্রাডিকশন বাস করে। আর এটাই এই চরিত্রকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। এটাই সেই অদ্ভুত ধাঁধাটা। একদিকে রাক্ষসের মতো ক্ষুধা, মানে প্রচুর খাচ্ছে, কিন্তু অন্যদিকে শরীর শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, বিশেষ করে কোমর থেকে নিচের অংশ। মনে হয় যেন খাবারগুলো শরীরে লাগছেই না। এই প্রশ্নটাই আমাদের অ্যাব্রোটেনাম চরিত্রের চেহারার রহস্যের গভীরে নিয়ে যায়। কেন একটা ছোট্ট বাচ্চার মুখ দেখে মনে হবে সে যেন বয়সের ভারে নুয়ে পড়া এক বৃদ্ধ? কারণটা হলো তার মুখ আর শরীরের চামড়া বৃদ্ধ মানুষের মতো কুঁচকে যায়, ঢিলে হয়ে ঝুলে পড়ে, চোখের নিচে কালি জমে যায়, আর ঘাড় এতটাই দুর্বল হয়ে পড়ে যে নিজের মাথাটাও সোজা করে রাখতে পারে না। প্রত্যেকটা চরিত্রের তো একটা অতীত থাকে, তাই না? অ্যাব্রোটেনামের অতীতটা হলো চাপা পড়া রোগের ইতিহাস। চলুন দেখি কিভাবে একটা রোগকে চাপা দিলে অন্য একটা মারাত্মক রোগের জন্ম হয়। এর যাত্রাটা বেশ পরিষ্কার। ধরুন, প্রথমে ডায়রিয়া বা পাতলা পায়খানা হলো, সেটা কোনো ওষুধ দিয়ে বন্ধ করা হলো, আর তার পরপরই শুরু হলো বাতের ব্যথা। এরপর সেই বাতের ব্যথাও যখন কোনো মলম দিয়ে চাপা দেয়া হলো, তখন আক্রমণটা সোজা গিয়ে পড়ল হার্টের ওপর। এই পর্যবেক্ষণটা চমৎকারভাবে পুরো বিষয়টাকে তুলে ধরে। যখনই এমন একটা ইতিহাস পাওয়া যায় যেখানে একটা রোগকে চাপা দিয়ে আর একটা, বিশেষ করে হার্টের মতো সিরিয়াস সমস্যা তৈরি হয়েছে, তখনই অ্যাব্রোটেনাম চরিত্রের কথা ভাবতে হবে। এখন আমরা এই চরিত্র বিশ্লেষণের একদম ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি। অ্যাব্রোটেনাম রোগী কখন এবং কিভাবে শান্তি পায়? উত্তরটা এতটাই অদ্ভুত যে বিশ্বাস করা কঠিন হতে পারে। অধ্যাপক ডাক্তার আবু বকর স্যারের এই ক্লিনিক্যাল টিপসটাই হল অ্যাব্রোটেনাম চরিত্রকে চেনার সবচেয়ে বড় সূত্র বা মাস্টার কি। যখন শরীরের বর্জ্য বেরিয়ে যায়, কেবল তখনই তার মনের অন্ধকার কেটে যায়, সে খুশি হয়, কথা বলতে শুরু করে। মূল ব্যাপারটা হলো শরীর থেকে কিছু নির্গমন হওয়াই তার মুক্তি। কোষ্ঠকাঠিন্য হলেই তার মেজাজ আর শারীরিক কষ্ট দুটোই চরমে পৌঁছায়। কিন্তু যেই মুহূর্তে পাতলা পায়খানা হয়, তার সব কষ্ট যেন ধুয়ে মুছে সাফ হয়ে যায়। চলুন তাহলে এতক্ষণ আমরা যে চরিত্রটিকে ব্যবচ্ছেদ করলাম, তার একটা সম্পূর্ণ ছবি একবারে দেখে নিই। এই 5টি বৈশিষ্ট্য একসাথে মিলেই অ্যাব্রোটেনামের একটা পূর্ণাঙ্গ আর অবিস্মরণীয় চরিত্র তৈরি করে। তার নিষ্ঠুর মন, বিরোধাভাসীয় শরীর, অকালে বুড়িয়ে যাওয়া চেহারা, চাপা পড়া রোগের অতীত আর সেই অদ্ভুত উপশমের উপায়, এগুলোই তাকে একদম অনন্য করে তুলেছে। এই অসাধারণ বইটির সার্বিক সহযোগিতায় ছিলেন ড. মোহাম্মদ সাইফুল্লাহ কবির এবং তার স্ত্রী ড. হাফসা আক্তার। যারা এই সংক্ষিপ্ত আলোচনাটি দেখলেন কিন্তু এখনও স্যারের বইটি সংগ্রহ করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে এই রেমেডিটা সহ আরও অনেক রেমেডি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই বইটি সংগ্রহ করুন। বইটি সংগ্রহ করতে বা আরও কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া কার্ড অনুযায়ী যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ।